কোনো দেশ যদি শিক্ষিত কামলা পায় তাহলে কি অশিক্ষিত কামলা আনতে চাবে? ক্লাস 5 শেষ করে আর কোন লেখাপড়া করে নাই, আপনি সেই ছেলেটাকে যদি নিয়ে গিয়ে 1 মাস ট্রেনিং দেওয়ান, সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবে। যদি জেনারেল শিক্ষিতের ভিতরে কমপ্লিট করছে, ওই যদি একটা ভালো চাকরি পাইছে, ওই হচ্ছে দেশের থেকে দুর্নীতি করে টাকা পয়সা লুটে খাইয়া বিদেশে পাচার ধান্দার মধ্যে থাকবে। বাংলাদেশের যত কোটি পরিবার ফ্যামিলি আছে, সবাইকে অনুরোধ করবো আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন আপনাদের ছেলে মেয়েদেরকে, যাতে আপনাদের দেশের ক্ষতি না হয়, যাতে আপনাদের বয়স্ককালে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। আমাদের বাংলাদেশের জনগণ, সমগ্র জনগণকে শিক্ষিত অশিক্ষিত একটা ট্যাগ দিয়ে আমাদের জাতিকে পুরাই যে পঙ্গু বানায় আছে, এটা যদি আপনি না বুঝেন তাইলে আপনি কখনো মানুষের পর্যায়ে পড়তে পারবেন না। এই কথাগুলা সম্পূর্ণ বোঝার আগে আমরা একটা ভিডিও দেখে আসি, চলেন। কোনো দেশ যদি শিক্ষিত কামলা পায় তাহলে কি অশিক্ষিত কামলা আনতে চাবে? কি ব্যাপারটা বুঝলেন না তো? একটু বুঝাই বলি। এই আপনারা যারা শিক্ষাগত যোগ্যতা নেই তারপরেও বলেন আমাকে একটা ভিসা দেবেন, আমাকে একটু বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, যখন এই কথা বলেন তখন আসলে অনেক কষ্ট লাগে। কেন জানেন? আমরা যারা বাংলাদেশ থেকে না, পুরো ওয়ার্ল্ড থেকে যারা স্টুডেন্ট ভিসায় আসি, তারা তো ম্যাক্সিমামই সবাই কিন্তু ব্যাচেলার কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, অনেকে মাস্টার্স করতে আসছে। এই মাস্টার্স কমপ্লিট করা বা মাস্টার্স রানিং এইসব স্টুডেন্টগুলো পড়াশোনার পাশাপাশি যে পার্ট টাইম জবগুলো করে, তারা হচ্ছে এই যে ক্লিনিংয়ের জব, ওয়্যার হাউসের জব, রেস্টুরেন্টের জব, ফুড ডেলিভারি জব এইগুলো করে। মানে জার্মানদের যে এই কামলা টাইপের কাজ করার জন্য এই স্টুডেন্টরা এই টাইপের কাজগুলো করে। তো কোনো দেশে যদি এই যে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা বা অনার্স মাস্টার্স করছে, এরা কি শিক্ষিত মানুষজন? তো কোনো দেশের মানুষজন যদি শিক্ষিত কামলা পায়, তাহলে অশিক্ষিত কামলা কেন বাংলাদেশ থেকে বয়ে নিয়ে আসবে? এই জিনিসটা আমাকে একটু বোঝাই বলতে পারেন? কারণ এখানে পড়াশোনা শেষ করে একটা স্টুডেন্টের জব পাইতে গেলে মিনিমাম 100টা অ্যাপ্লিকেশন করা লাগে। আপনি অনেক উদার মনের মানুষ, আমাদেরকে সমবেদনা জানানো ছাড়া কোনো উপায় নেই, উপায় পাইতেছেন না। এই যে আমাদেরকে একটা শিক্ষিতর ভিতরে দেওয়াল তৈরি করে দিছে আমাদের এই জাতিগুলাকে, এটা কি আদৌ কখনো বিশ্বাসযোগ্য যে আদৌ কি সত্যি যে শিক্ষিত মানুষগুলা যে পর্যায়ে যে কাজ করতে পারবে, অশিক্ষিত মানুষগুলো সেই পর্যায়ে গিয়ে কাজ করতে পারবে না? এটা কি আদৌ সত্যি? সেটা আমি ওর আরেকটা ভিডিও থেকে আমি প্রমাণ করে দিই আপনাদেরকে, আপনারা লক্ষ্য করেন। কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই রিফিউজি হিসাবে জার্মানিতে এসে আমাদের কায়েস ভাই প্রত্যেক মাসে ইনকাম করছে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। উনি হচ্ছে সিরিয়া থেকে আসছে। তো উনি কিন্তু ইংলিশও বোঝে না বা ডয়েচ ল্যাঙ্গুয়েজও বোঝে না, জার্মান ল্যাঙ্গুয়েজ সেটাও বোঝে না। উনি শুধু ওনার দেশের ভাষাই বোঝে। উনি হচ্ছে, আপনারা জানেন, সিরিয়াতে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে অনেক মানুষই কিন্তু জার্মানিতে আশ্রয় নিয়েছে। তো আসার পর থেকে উনি কিন্তু অ্যামাজনে খুব ভালোভাবে কাজ করছে, ওয়্যার হাউসে জব করে, এবং এখানে এসে এখানে এই জব তো করে, সাথে অন্যান্য জবও করে। তো ভালোভাবে কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে এইভাবে একজন রিফিউজি হিসাবে এসে এত টাকা ইনকাম করা যায়, এটা আমার ধারণাই ছিল না। তো উনি কিন্তু অ্যামাজনে ওনার পারফরমেন্স খুবই ভালো। শুনলেন তো, এই মেয়ে প্রথমে কি বলছিল যে শিক্ষিত কামলা পাইতে অশিক্ষিত কামলা কেন নিয়ে আসবে, এখন বলতেছে হচ্ছে অশিক্ষিত মানুষকে দিয়ে হচ্ছে সমাজের মধ্যে অনেক কিছু করানো সম্ভব, সেটা ওর নিজের মুখ থেকে হচ্ছে স্বীকার করবে। তো এই যে শিক্ষিত মানুষগুলো না, আর কিছু নাকি যারা শিক্ষা অর্জন করে নাই তাদের ভিতরে যে একটা দেওয়াল তৈরি করে দিছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ বাস্তব বিভ্রান্তিকর একটা কথা। শিক্ষা অর্জন করা লাগে না। বিদেশের মধ্যে যারা নাকি মেডেলিস্টগুলো, উন্নত মানের দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে শিক্ষাকে গুরুত্ব দেয় না। সেখানে গুরুত্ব দেওয়া হয় হচ্ছে আপনি মানুষ হিসাবে কেমন, আপনি মানুষ কিনা সেটা গুরুত্ব দেয়। আমি এখানে আসার পর আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমার কোনো স্কুল সার্টিফিকেট নাই, কোনো মাদ্রাসা সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই। তারপরেও এখানে মালয়েশিয়ার মধ্যে আসার পর আমি বড় 5 স্টার হোটেলের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে আমি কাজ করছি। তারপরে হচ্ছে এখানে রিসোর্টের মধ্যে কাজ করছি।
গভ রিসোর্ট, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। সেখানে যে বিদেশ থেকে যে মিডল ইস্ট থেকে মানুষগুলো আসতো গভ রিসোর্টের মধ্যে, তাদেরকে হ্যান্ডেল করছি। আমার কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমি নিজের কথা বলছি, অন্যজনের কথা বলবো না। তারপরে মালয়েশিয়াতে আসার পরে একটা কোম্পানিতে 8 বছর যাবত আমি হেড মিস্ত্রি হিসেবে দায়িত্ব পালন করছি। তারপরে আমার চোখের দেখা ABCD এগুলো পড়তে পারে না এরকম লোক হচ্ছে কম্পিউটার চালাইতেছে। আমি যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানিতে কম্পিউটারের মধ্যে সে সিটিং করে হচ্ছে আপনার ডিজাইনিং করে মাল কাটতেছে। যে ডিজাইন করা একটা ফ্রেম দেওয়া হয়েছে সেই ফ্রেম অনুযায়ী হচ্ছে ডিজাইন করা সুন্দর মতো কম্পিউটারের মধ্যে মাল কাটতেছে, কিন্তু সে তার নিজের নামটাও লিখতে পারবে। তো এই যে শিক্ষিত অশিক্ষিতর একটা দেওয়াল দেয়া আমাদের পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিছে। এটা হচ্ছে ওই যুগের থেকে যে সময় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যে একজন পণ্ডিত, একজন হচ্ছে নাস্তিক রবীন্দ্রনাথ ঠাকুর যে বাধাগ্রস্ত করছিল, তো সেখান থেকে হইতে হচ্ছে এই যে শিক্ষিত অশিক্ষিতর ভিতরে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। আপনি যদি মানুষ হিসাবে একটা মানুষকে মূল্যায়ন করতে না পারেন, আপনি যে দেশের প্রেসিডেন্ট হন না কেন, যে দেশের নাগরিক হন না কেন, সেই দেশকে কখনো উন্নত করতে পারবেন না। তো যারা নাকি এসব শিক্ষিত হয় তারা মন মানসিকতা কীরকম, একটা এই মহিলারই আরেকটা ভিডিও দেখে। আমাকে মাঝে মাঝে অনেকে কমেন্ট করে যে বিদেশে এত কষ্ট করে থাকতে হয়, তাহলে সেখানে থাকার কি দরকার, বাংলাদেশে চলে আসতেই তো পারেন, বা বাংলাদেশে মোটামুটি কিছু একটা করে জীবনযাপন করলেই তো অনেক ভালো থাকতে পারতেন। বাংলাদেশে আসলে কিছু একটা করে ঠিক না, প্রায় 6 ডিজিটের স্যালারি পেতাম, সেরকম চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। মানে 4 বছর সেখানে এরকম স্যালারিতে চাকরি করেছি। তার মানে বুঝতে পারছেন, আমি আরও 2-3 বছর যদি ওই স্যালারিতে চাকরি করতাম, সেই টাকা ব্যাংকে রেখে একটা মেয়ে মানুষের একটা চাকরিতে যে পরিমাণে টাকা হয় সেই টাকা আমার ইন্টারেস্ট অটোমেটিক্যালি আসতো। তো সেই চাকরি ছেড়ে দিয়ে আমি বিদেশে আসছি, নিশ্চয়ই কিছু একটা স্পেশালিটি এখানে আছে, সেজন্যই। তো এখন আমার যে বয়স, আসলে সেই বয়সে এসে আমাদের থেকে চিন্তা ভাবনা করার থেকে আসলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা ভাবনা করার বয়স। তো এই বয়সে এসে আপনি ধরেন, আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কি বাংলাদেশে নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতে পারতাম যে আসলে সে ঠিকঠাক মতো বাড়িতে ফিরে আসতে পারবে কিনা? বা আমি কি রাত 12টা 1টা 2টা কোনো কারণবশত, ধরেন আমার ভাই নেই, আমার বাবা অসুস্থ, কোনো কারণবশত রাস্তায় বের হলে আমি ওষুধ আনতে গেলাম, আমি কি বলতে পারতাম যে আমি সেফলি আমি বাসায় ফিরে আসতে পারবো? এই নিরাপত্তাকে দিতে পারবেন কেউ? আপনি মেয়ে মানুষ, সকাল দুপুর রাত কোনো সময়ই আমার দেশ নিরাপদ না। আপনি দূষণমুক্ত একটা পরিবেশ পাবেন না, আপনি নির্ভেজাল একটা খাবার পাবেন না, আপনি কসমেটিক্স ব্যবহার করবেন, তাতেও ধোলাই খালের মাল ব্যবহার করতেছেন। আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রত্যেকটাই যে মৌলিক চাহিদাগুলো বলতেছি, এর মধ্যে কোনো একটা জায়গায় ভেজাল নেই, ভেজালবিহীন একটা জায়গা আপনি আমার বাংলাদেশে একটু দেখায় দেন। যদি দেখাই দিতে পারেন তাহলে অবশ্যই আমি সে দেশে ফিরে আসবো। আর বিদেশে যদি আমার সব কিছুই আমার এই মৌলিক চাহিদাগুলো সব কিছুই আমি সুন্দর করে আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে দিতে পারি, নিজে নিরাপত্তার সাথে থাকতে পারি, নিজের সেফটি সিকিউরিটি সব কিছু মেনটেন করে নিয়ে চলতে পারি, তাহলে কোন মানুষটা বিদেশে থেকে চলে যেতে চায় বলেন? আর দেশে আরাম করে থাকার কথা বলছেন, বিদেশ আসলে কি বলে, নিজের কাজ নিজে করতে হয়। এই জিনিসটাকে কষ্ট করে আমরা মনে করি, এই জন্য কষ্ট হয়। আপনি যদি মনে করেন যে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, এটা আসলে কষ্ট না, এটা মানুষের করতেই হয়, অবধারিত কাজ, তাহলে দেখবেন আর কষ্ট মনে হবে না, ব্যাপারটা তাই। তো দিন শেষে আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশন বলে একটা জিনিস থাকে, ওই মেন্টাল স্যাটিসফ্যাকশন যদি আপনার থেকে থাকে, তাহলে দেখবেন বনে বনে জলে জঙ্গলে যেখানেই যান না কেন সেই জায়গায় শান্তি পাবেন। এটা হচ্ছে আসল কথা। আর এই কারণেই বিদেশে আসার পরে কোনো কারণে আফসোস আর হয় না। যদি আপনারা সেটা বুঝতে পারেন কিনা, অনেকেই গিয়ে ওইখানে হচ্ছে এসব ভিডিওর মধ্যে যে লাইক দেওয়ার মানুষও কোথেকে আসে আমি জানি না, যে ভিডিওগুলো দেখার মানুষও আসে কোথেকে আমি জানি না। তো উনি বুঝাইলো অনেক দেশপ্রেমিক, এক গাদা হচ্ছে কমপ্লেন করে গেল হচ্ছে বাংলাদেশের ভিতরে এরকম কমফোর্টেবল না, চলাফেরা এরকম করা যায় না, আমার সন্তানের কোনো নিরাপত্তা থাকে না, এসব কথা বলে গেল। তারপরে বললো কি যে কসমেটিকের মধ্যে ও নাকি ধুলাই খালের মাল। তো তুমি যদি এত শিক্ষিত, এত বুঝো, আপনার কাছে শিক্ষাগত যোগ্যতা আছে, তা আপনি সেই শিক্ষাগত যোগ্যতাগুলা দেশে না কাটিয়ে আপনি বিদেশে খেলে গেছেন, এটা আমরা কি জানি না?
কেলে গেছেন ওখানে দেশে থাকলে তো পিছন মারা দিতে পারো না, চামড়া বিক্রি করে খাইতে পারো না, বিদেশে গেলে তো চামড়া বিক্রি করে টিকে খাওয়ান যায়। এটার লাগে গেছ মূলত যে আপনি নিজেই বলতেছেন নিজের কাজটা নিজে করতে গেলে আমরা কষ্ট মনে করি, কষ্ট মনে না করলে আপনি দেশে থাকিয়া দেশের মধ্যে এই যে যেগুলোর সাথে যেগুলোর বিরুদ্ধে আপনি কমপ্লেন করছেন সেই সেক্টরগুলো আপনি উন্নত করেন দেশে থাকিয়া। আপনি তো আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকতো, যদি দেশের মহব্বত থাকতো, তুমি যদি যাকে ভালোবাসো সে যদি পদ্মা ফুলের মধ্যে যদি গুবুরো থাকে তার কাছে ওই গুবুরো হচ্ছে পদ্মা ফুলের মতো লাগে, সেরকম একটা বিষয়। তো তোদেরকে তো যে জেনারেল শিক্ষিত যারা আছে তাদেরকে তো ওটা শিখায় নাই। ইতিহাসের মধ্যে দেখবেন সব ভারতীয় দাসত্ব, পুরা জেনারেল শিক্ষিত সিস্টেমটাই হচ্ছে বিদেশে দালালি করা। তো এসব শিক্ষিত মানুষগুলা আপনাদেরকে শুধুমাত্র হচ্ছে আবেগে কিছু কথাবার্তা দিতে পারবে, আর কিছু দিতে পারবে না। জাতিকে যদি কিছু দিতে চান তাহলে অশিক্ষিত মানুষ যেগুলো আছে, আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে যে ক্লাস 5 শেষ করে আর কোন লেখাপড়া করে নাই, আপনি সেই ছেলেটাকে যদি নিয়ে গিয়ে 1 মাস ট্রেনিং দেওয়ান, সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবে। আপনার গ্রামের মধ্যে হচ্ছে বাংলাদেশের মধ্যে যে হচ্ছে একদম লেখাপড়া করে নাই, কলেজের মধ্যে তো কলেজের কথা বাদ দেন, হাই স্কুলের কথা বাদ দেন, স্কুলেও যায় নাই, সেরকম একটা লোককে নিয়ে আপনি কোনো একটা বিশ্বস্ত জায়গার মধ্যে দেন, সে হচ্ছে সেখানে সাকসেসফুলি কাজ করব। কারণ এই যে অর্ধশিক্ষিত যারা আমার নাকি এসএসসি পর্যন্ত লাগাল পাইছে, ক্লাস 1 থেকে এসএসসির ভিতরে যদি যে লোকগুলো আছে তাদের ভিতরে মানুষের একটা লোভ, মানুষের সম্পদের উপর লোভ, এই লোভটা কাজ করে না। কিন্তু অধিকাংশ শিক্ষিত মানুষের কাছে, জেনারেল শিক্ষিত মানুষগুলোর কাছে এই লোভটা কাজ করে, সেই জন্য দুর্নীতি করে টাকা পাচার করে। আপনি কখনো দেখবেন না একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করতে। যদি জেনারেল শিক্ষিতের ভিতরে এসএসসি কমপ্লিট করছে, ওই যদি একটা ভালো চাকরি পাইছে, ওই এসএসসি সার্টিফিকেটটা দিয়া ওই হচ্ছে দেশের থেকে দুর্নীতি করে টাকা পয়সা লুটে খাইয়া বিদেশে পাচার করার ধান্দার মধ্যে থাকবে। সে কারণে আমাদের সবার বাংলাদেশের যত কোটি পরিবার ফ্যামিলি আছে সবাইকে অনুরোধ করবো আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন আপনাদের ছেলে মেয়েদেরকে, যাতে আপনাদের দেশের ক্ষতি না হয়, যাতে আপনাদের বয়স্ককালে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।